আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস সেশন। সো আজকে আমরা কাজ করবো হচ্ছে কস্ট সেন্টার ক্রিয়েশন নিয়ে। সেই ডকুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, কেননা এর আগের ক্লাসগুলোতে আমরা এফআই মডিউলে কি ট্রানজাকশন করতে হয় সেটা সম্বন্ধে আমরা কাজ করছিলাম। আজকে দেখবো কস্ট সেন্টার, প্রফিট সেন্টার কিভাবে ক্রিয়েট করতে হয় এসএপি সিস্টেম। সো আপনাদের টোটাল 15টা আইডির মধ্যে হচ্ছে গিয়ে 8টা আইডি আমরা ফাইনাল করে ফেলছি অথরাইজেশন বা চেক করে। টোটাল প্রায় 4536টা টিকট অথরাইজেশনের জন্য দেওয়া হয়েছিল। ওখান থেকে 8টা আইডি ফুল টিকট গুলো দিয়ে চলে আসছে, এবং এই 8টা আইডি গুলো আমরা আশা করতেছি আগামী শুক্রবারের মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমরা আজকে দেখবো হচ্ছে প্রফিট সেন্টার ক্রিয়েশন। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে কোম্পানি ক্রিয়েশন, কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন, চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে কোম্পানি করে অ্যাসাইনমেন্ট, কোম্পানি করে সাথে চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাসাইনমেন্ট। আজকে আমরা দেখবো হচ্ছে কস্ট সেন্টার এবং প্রফিট সেন্টার ক্রিয়েশন। সো কস্ট সেন্টার এবং প্রফিট সেন্টার দুইটাই হচ্ছে সিও মডিউলের পার্ট। বাট কনফিগারেশন করতে গেলে আপনি যখন কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করবেন, চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে তারপর যখন আপনি এসিপি তে জার্নাল এন্ট্রি পোস্টিং করবেন বা এসিপি তে কোনো ইনভয়েস পোস্টিং করতে যাবেন বা ভেন্ডর পেমেন্ট পোস্টিং করতে যাবেন, আপনার হচ্ছে কস্ট সেন্টার, প্রফিট সেন্টার দরকার হয়। সো আমরা কস্ট সেন্টার এবং প্রফিট সেন্টার ক্রিয়েশনটা আজকে ইনশাআল্লাহ এখানে দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা প্রফিট সেন্টার ক্রিয়েশন করব, কারণ প্রফিট সেন্টারটা হচ্ছে প্রফিট সেন্টার আন্ডারে কস্ট সেন্টার থাকবে। কারণ আমাদের তিনটা জিনিস এখানে ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে কন্ট্রোল এরিয়া। কন্ট্রোল এরিয়া মানে কি? কন্ট্রোল এরিয়াকে বলা হচ্ছে কন্ট্রোল এরিয়া ইজ দ্য হাইয়েস্ট অর্গানাইজেশনাল লেভেল ইউজড ফর কস্ট অ্যাকাউন্টিং পারপাসেস। সো আপনি যখন কোনো একটা জার্নাল এন্ট্রি পোস্টিং করতে যাবেন, আগে আপনাকে হচ্ছে কন্ট্রোল এরিয়াটা দেখতে হবে। এবং কন্ট্রোল এরিয়া কিসের জন্য দরকার হয়? আপনার হাইয়েস্ট লেভেল অফ কস্ট অ্যাকাউন্টিং পারপাস, আপনার কস্ট অ্যাকাউন্টিং এর হাইয়েস্ট লেভেল পারপাসটা মেনটেন করার জন্য হচ্ছে আপনার কন্ট্রোলিং এরিয়া বা সিও এরিয়াটা দরকার হয়। তো হচ্ছে it is used for management cost and profit. Multiple company costs can be assigned same controlling area with multiple currency but same operative chart of accounts. So same operative chart of accounts এর মধ্যে আমরা মাল্টিপল কোম্পানি একটা কন্ট্রোলিং এরিয়ার মধ্যে রাখতে পারি। কন্ট্রোলিং এরিয়ার মধ্যে থাকে হচ্ছে আমাদের প্রফিট সেন্টার। প্রফিট সেন্টারকে কি বলা হচ্ছে? প্রফিট সেন্টার ইজ এ ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনাল ইউনিট used for internal control purposes. Dividing your organization into profit center enables that you analyze the areas of responsibility and assign responsibility to each profit center. Profit center is essentially become companies within a company. So cost center, profit center এগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল আইটেম, এগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে। So a profit center কে বলা হচ্ছে profit center is a management oriented organizational unit used for internal control process. Dividing your organization into profit center enables you to data the areas of responsibility and assign responsibility to each profit center. Profit center essentially become companies within the company. মনে করেন আপনার গ্রুপ অফ কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানির মধ্যে মনে করেন বসুন্ধরা কোম্পানি। বসুন্ধরা কি আছে? বসুন্ধরা সিমেন্ট আছে, বসুন্ধরা টিস্যু আছে, বসুন্ধরা আটা আছে, বসুন্ধরা ময়দা আছে।
তো প্রতিটা ইউনিট কি বসুন্ধরার সাথে রিলেটেড। তো এই প্রতিটা ইউনিটের হচ্ছে কি আপনার সিঙ্গেল সিঙ্গেল এরিয়া থাকে, যে কোম্পানি থাকে, এবং প্রত্যেকটা কোম্পানি কি আমার বসুন্ধরার আন্ডারে। বসুন্ধরা এখানে কি আমার কন্ট্রোলিং সেন্টার বা কন্ট্রোল সেন্টার। বসুন্ধরা আন্ডারে যে কোম্পানি গুলো আছে, যেমন বসুন্ধরা আটা, বসুন্ধরা ময়দা, বসুন্ধরা এলপিজি, বসুন্ধরা বিটুমিন, তারপর বসুন্ধরা গ্যাস, এই সবগুলো হচ্ছে আমাদের কি প্রফিট সেন্টার। প্রফিট সেন্টার আন্ডারে এখন আমি হচ্ছে যে ডিপার্টমেন্ট গুলো দিব বা যে ইউনিট গুলো দিব, এই ইউনিট গুলোকে বলা হচ্ছে আমাদের কস্ট সেন্টার। তো আমাদের এই যে হায়ারার্কিক্যাল মোড, এই হায়ারার্কি মোডের মধ্যে টপ মোডে কোনটা থাকে? টপ মোডে থাকে কন্ট্রোলিং সেন্টার, তারপর থাকে হচ্ছে প্রফিট সেন্টার, তারপর থাকে হচ্ছে আমাদের কস্ট সেন্টার। তো এই মোডটাই হচ্ছে আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করবো। তো প্রিভিয়াস ডেতে আমরা কন্ট্রোলিং এরিয়াটা সিলেক্ট করছিলাম, কন্ট্রোলিং এরিয়া ছিল আমাদের টিএস। আজকে আমরা দিব হচ্ছে প্রফিট সেন্টার ক্রিয়েশন। প্রফিট সেন্টার ক্রিয়েশনের টিকর হচ্ছে KCH1। KCH1 এ সেট করার সাথে সাথে সে আমার কাছে জানতে যাচ্ছে সেট কন্ট্রোলিং এরিয়া, যে আমার এখানে কন্ট্রোলিং এরিয়াটা আমি সেট করতে যাচ্ছি কোন কন্ট্রোলিং এরিয়া। আমরা এখানে কন্ট্রোলিং এরিয়া ছিল টিএস। তারপর দিয়ে যাই নিচে রমজান ভাই নালে ওই যে ফোন করে দিলে চলে। হ্যাঁ এই দুটো জানা থাক, টাকা পয়সা দিয়ে দিন। আমি যখন কন্ট্রোলিং এরিয়া অ্যাসাইন করতে যাচ্ছি, আমি এখানে কি বলতেছি, নো কোম্পানি কোড অ্যাসাইন টু কন্ট্রোলিং এরিয়া TS01। সো ফার্স্টে আমার কি করতে হবে, প্রফিট সেন্টারের আন্ডারে কন্ট্রোলিং এরিয়াটাকে TS01 এর সাথে অ্যাসাইন করতে হবে। সো এই এই একটা ওয়েতে আমি হচ্ছে কস্ট সেন্টার প্রফেশনাল ক্রিয়েট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমার এসপিআর তে গেলাম, এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে এসসিপি রেফারেন্স আইএনজি। এসসিপি রেফারেন্স আইএনজি থেকে আমি এখন চলে যাবো হচ্ছে কন্ট্রোলিং এ। কন্ট্রোলিং থেকে এখন কন্ট্রোলিং এর মধ্যে আমার কি কি আছে? জেনারেল কন্ট্রোলিং, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং, ইন্টারনাল অর্ডার, অ্যাক্টিভিটি বেসড কস্টিং, প্রোডাক্ট কস্টিং অ্যানালিসিস, প্রফিটেবিলিটি অ্যানালিসিস, প্রফিট সেন্টার অ্যাকাউন্ট। তো যেহেতু আমি প্রফিট সেন্টার নিয়ে কাজ করবো, আমি প্রথমে এখান থেকে চলে যাবো প্রফিট সেন্টার। প্রফিট সেন্টার থেকে কি কি আছে? বেসিক অ্যাকাউন্টিং, এন্টারপ্রাইজ অর্গানাইজেশন, মাস্টার ডাটা, অ্যাসাইনমেন্ট অফ অ্যাকাউন্ট, অ্যাসাইনমেন্ট অবজেক্ট টু প্রফিট সেন্টার, ট্রান্সফার প্রাইসেস, অ্যাকচুয়াল প্রাইসেস, প্রিপারেশন অফ কনসলিডেশন, ইনফরমেশন সিস্টেম টুল। সো আমি এখান থেকে মাস্টার ডাটা সিলেক্ট করলাম। মাস্টার ডাটা সিলেক্ট করার পর আমার এখানে কি আছে? প্রফিট সেন্টার আছে, স্ট্যাটিস্টিক্যাল কি ফিগারস আছে, আর রিপ্রেজেন্টেটিভ ম্যাটেরিয়াল আছে। আমি এখান থেকে প্রফিট সেন্টার সিলেক্ট করলাম। ওই আসল ভাই এখানে আছে তার ভিতরে আসল ভাই সো এখানে আমরা কি করতেছি, আমরা এখান থেকে ফার্স্টে প্রফিট সেন্টার ক্রিয়েট করব। প্রফিট সেন্টার ক্রিয়েট করতে গেলে আমরা এখানে কি করতে হবে, এই ডিফাইন প্রফিট সেন্টার এটা সিলেক্ট করতে হবে। ডিফাইন
করতে গেলে আমার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট প্রফিট সেন্টার, একটা হচ্ছে চেঞ্জ প্রফিট সেন্টার। সো আমি প্রথম কোথায় যাব, ক্রিয়েট প্রফিট সেন্টার। সো আমার এখানে প্রফিট সেন্টার সিলেক্ট করতে হবে। সো প্রফিট সেন্টার তো এখানে আমার নাই, আমার কি করতে হবে, একটা নাম্বার দিয়ে মাস্টার ডাটা গিয়ে প্রফিট সেন্টারটা সেট করতে হবে। সো মনে করলাম আমার থার্ড স্টেপ ফুটওয়্যারের আন্ডারে আমার আরো তিনটা কোম্পানি আছে। কি কি কোম্পানি? থার্ড স্টেপ লেদার লিমিটেড, থার্ড স্টেপ শু লিমিটেড, থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড। মনে করুন থার্ড স্টেপ লেদার লিমিটেড নামে আমার আরেকটা কোম্পানি আছে। সো আমি এখন এটাকে এই প্রফিট সেন্টার আন্ডারে, মানে এই থার্ড স্টেপ ফুটওয়্যার আন্ডারে। সো আমি এখানে নাম্বার দিচ্ছি হচ্ছে TS001 দিয়ে আমি মাস্টার ডাটা সেভ করব। মাস্টার ডাটায় গেলাম। মাস্টার ডাটা যাওয়ার পরে আমার এখানে কি আছে, প্রফিট সেন্টার নাম্বারটা আসতেছে TS001, স্ট্যাটাস দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ ক্রিয়েট। এখন যেহেতু আমি ক্রিয়েট করি না, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যানালাইসিস পিরিয়ড হচ্ছে 1/1/2024 থেকে 12/31/99 পর্যন্ত। নাম হচ্ছে থার্ড স্টেপ টিএস লেদার লিমিটেড। লং টেস্ট হচ্ছে থার্ড স্টেপ লেদার লিমিটেড। এখানে আমার ইউজার রেসপন্সিবল থাকতে হবে, কে আমার এই থার্ড স্টেপ লেদার লিমিটেডের মাধ্যমে থাকবে। তো যিনি যে পার্সন লিমিটেড থাকবে তার নাম্বার দেবো, ধরলাম আমি মিস্টার জনসন হচ্ছে এই পার্সন রেসপন্সিবল এই কস্ট সেন্টারে। ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টস। প্রফিট সেন্টার গ্রুপ, সাবধান, প্রফিট সেন্টার গ্রুপের দরকার নেই। আচ্ছা, এটার জন্য আমার আবার কি করতে হবে, একটা প্রফিট সেন্টার গ্রুপ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। So, আমি আবার চলে যাই SPRO তে, এসএপি রেফারেন্স IMG, এখানে কন্ট্রোলিং। কন্ট্রোলিং থেকে আসবে হচ্ছে কস্ট জেনারেল কন্ট্রোলিং। এখান থেকে নেবো হচ্ছে আমি প্রফিট সেন্টার কন্ট্রোল। প্রফিট সেন্টার কন্ট্রোলিং নিয়ে আমি এখান থেকে নেবো হচ্ছে মাস্টার ডাটা। একটু গুগল থেকে দেখে আসি যে প্রফিট সেন্টার ক্রিয়েশন কিভাবে করা হয়। প্রফিট সেন্টার গ্রুপ ক্রিয়েট, এখানে আছে হচ্ছে মাস্টার ডাটা প্রফিট সেন্টার। এখান থেকে এই যে ডিফাইন প্রফিট সেন্টার গ্রুপ আছে, এটা এটা সিলেক্ট করবো।
এখানে আমি হচ্ছে অ্যাসাইন কোম্পানি কোড টু কন্ট্রোলিং এরিয়া এই অপশনটা সিলেক্ট করলাম। ভাইয়া প্রফিট সেন্টার গুলো আমরা কি সরাসরি কোম্পানির আন্ডারে দেবো নাকি বিজনেস ইউনিট আন্ডারে দিতে পারবো দেবো? কন্ট্রোলিং কন্ট্রোলিং আন্ডারে, কারণ কন্ট্রোলিং আন্ডারে কারণ হচ্ছে আপনার একটা কন্ট্রোলিং সেন্টার হচ্ছে আপনার মাদার সেন্টার, এটার আন্ডারে যতগুলো গ্রুপ অফ কোম্পানি থাকবে সবগুলো হচ্ছে কন্ট্রোলিং এরিয়া আন্ডারে। না, যেমন আমার কোম্পানির ক্ষেত্রে প্রথমে আছে কিন্তু হায়ারার্কি অনুযায়ী বিজনেস স্ট্রাকচার এরকম, প্রথমে কোম্পানি, তারপর বিজনেস ইউনিট, এরপর প্রফিট সেন্টার, তারপর আছে কস্ট সেন্টার। তো সেই ক্ষেত্রে যদি আমি সরাসরি কোম্পানি ওয়াইজ প্রফিট সেন্টার দিই, তাহলে কস্ট সেন্টার ওয়াইজ আমি তো তাহলে আর বিজনেস ইউনিট অনুযায়ী ওই প্রফিট সেন্টার তো আর অ্যাকশন খুঁজে পাবো না। ভাই আমার এটা কি বোঝাতে পারছি? আপনি কস্ট সেন্টার ক্রিয়েট করছেন, প্রফিট সেন্টার ক্রিয়েট করছেন কিসের আন্ডারে আবার একটু বলেন, বুঝিনি। আমার কোম্পানির বিজনেস স্ট্রাকচারটা এরকম, প্রথমে হচ্ছে কোম্পানি, তারপর বিজনেস ইউনিট, এরপর বিজনেস ইউনিটের এগেনস্টে হচ্ছে আমার প্রফিট সেন্টার, দেন প্রফিট সেন্টার এগেনস্টে হচ্ছে কস্ট সেন্টার ফলো করে। হ্যাঁ, তো প্রফিট সেই সেন্টার ক্ষেত্রে আন্ডারে থাকবে কস্ট সেন্টার, কস্ট সেন্টারের হ্যাঁ উপরে কস্ট সেন্টার থাকবে সবুজ নিচে, তারপরে থাকবে প্রফিট সেন্টার, প্রফিট হ্যাঁ সেন্টারের উপর থাকবে হচ্ছে আপনার কোম্পানি কোড, ইউনিট। তারপর থাকবে হচ্ছে কন্ট্রোলিং এরিয়া। এই এই ফ্রিকোয়েন্সিতে যাবে জিনিসটা। আচ্ছা, আমাকে তাহলে ওইটাতে কনভার্ট করে নিতে হবে এভাবে। ওটার সাথে এই সিও এরিয়াটা অ্যাটাচ করে নিতে হবে। স্যার সব কোম্পানিতে কি এই একই স্ট্রাকচার, মানে একই রকম নিয়মিত হবে না স্যার? স্ট্রাকচারটা একই রকমের থাকবে। তাহলে স্যার এইটা একটু আবার একটু বলছেন, তাহলে প্রথম থাকবে হচ্ছে আমার মাদার কোম্পানি স্যার, ধরেন আপনার ফার্স্ট স্টেট কোম্পানি লিমিটেড, লেদার কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে আমার মূল কোম্পানি নাকি স্যার, নাকি এটা একটা ইউনিট? হুম, থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড এটা হচ্ছে আমার একটা মাদার কোম্পানি, এটার আন্ডারে আমি হচ্ছে থার্ড স্টেপ লেদার লিমিটেড মানে একটা সাব, এটারই একটা সিস্টার কনসার্ন আমি ওপেন করতেছি, এবং ওই সিস্টার কনসার্নটাকে কি করতেছি আমি থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড আন্ডারে দিয়ে দিচ্ছি। কারণ এটার যখন আমি গ্রুপ ব্যালেন্স শিট দেখবো তখন হচ্ছে এই গ্রুপ ব্যালেন্স শিটের মধ্যে হচ্ছে কিন্তু আমার থার্ড স্টেপ লেদার লিমিটেড, থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড এই সবগুলোর ব্যালেন্স শিটটাই আমার এখানে চলে আসবে, বা প্রফিট এন্ড লস যখন দেখবো আমি গ্রুপে, ওই গ্রুপ প্রফিট এন্ড লসটাও কিন্তু আমার এখানে চলে আসবে। আচ্ছা, আমার অর্গানাইজেশনে চলে আসি। এখানে মেনটেন কন্ট্রোলিং এরিয়া হচ্ছে আমার TS01।
কন্ট্রোলিং এরিয়া কি কোম্পানি কোড? কন্ট্রোলিং এরিয়া হচ্ছে আপনার মেইন মাদার কোম্পানি। কন্ট্রোলিং এরিয়াটা থেকে আমার হচ্ছে কিছু আহ, বিষয় আমার কিছু জিনিস আমার অ্যাক্টিভেট করতে হবে, যেমন ফিজিক্যাল ইয়ারটা আমি এখানে অ্যাক্টিভেট করবো। ফিজিক্যাল ইয়ার নিচ্ছেন এখন 2024। কস্ট সেন্টার, যেহেতু কস্ট সেন্টার আমি এখনো দিইনি, কস্ট সেন্টার নট অ্যাক্টিভ করা আছে, এখান থেকে আমি কস্ট সেন্টার অ্যাক্টিভ করে দেবো। অর্ডার ম্যানেজমেন্ট নট অ্যাক্টিভ করা আছে, অর্ডার ম্যানেজমেন্ট অ্যাক্টিভ করবো। কম্পোনেন্ট নট অ্যাক্টিভ, কম্পোনেন্টটাকে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভিটি বেসড কস্টিং এটা নট অ্যাক্টিভ করা আছে, এটাকেও অ্যাক্টিভেট করে দেবো। প্রফিট অ্যানালাইসিস গুলোর মধ্যে এখানে প্রজেক্ট, সেলস অর্ডার, কস্ট অবজেক্ট, এস্টিমেট ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্ক অর্ডার কমিটি ম্যানেজমেন্ট এগুলো দিয়ে দিলাম। কারেন্সিস এর মধ্যে কারেন্সিস দিলাম, ভেরিয়েন্সেস রেকর্ড করে নিলাম। করার পর আমি এখন কি করবো, এটাকে সেভ দিয়ে দিই। ভাইয়া এটা দ্বারা আমরা কি করলাম? আমি একটু মূলত এটা ক্লিয়ার নাই যে এতে কাজটা করলেন এখন। এটা হচ্ছে আমি যে কন্ট্রোলিং এরিয়াটা ক্রিয়েট করছি TS01, ওই কন্ট্রোলিং এরিয়ার মধ্যে হচ্ছে আমার কম্পোনেন্ট গুলোকে অ্যাক্টিভ করলাম। আমি এখানে ফার্স্টে কি করছি, আমার কন্ট্রোলিং এরিয়া ছিল কি TS01, এটার মধ্যে ফিজিক্যাল ইয়ার দিছি, মানে কোন ফিজিক্যাল ইয়ার থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে। 2024 থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে, যেহেতু এটা আমি জানি না যে কতদূর পর্যন্ত চলবে, এর জন্য এখানে অটোমেটিক্যালি 9999 করছে। তারপর কস্ট সেন্টার, এখানে আমার কস্ট সেন্টার কি কি আছে, আমি তো কস্ট সেন্টার এখনো ক্রিয়েট করি নাই, বাট আমার কস্ট সেন্টার আমি ক্রিয়েট করব। কস্ট সেন্টার ক্রিয়েট করলে কি করতে হবে, আমার এই কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে আমার প্রফিট সেন্টার ক্রিয়েট করে এটার আন্ডারে কস্ট সেন্টার নিতে হবে। সেই কারণে আমি এখানে কি করলাম, কস্ট সেন্টারের কম্পোনেন্ট গুলাকে এখানে অ্যাক্টিভ করে দিলাম, কারণ পরবর্তীতে আমি যখন কোনো কস্ট সেন্টার ক্রিয়েট করবো এটা যাতে আর না আটকায়। অর্ডার ম্যানেজমেন্ট, ইন্টারনাল অর্ডার আমার হচ্ছে ক্রিয়েট করতে গেলে আমার কন্ট্রোলিং এরিয়াটা লাগবে, কারণ কোন কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে আমি ইন্টারনাল অর্ডার ক্রিয়েট করতেছি সেটা আমি এখান থেকে দেখে নিতে পারতেছি। এখানে আমি কি করলাম, কম্পোনেন্টটা অ্যাক্টিভ করে নিলাম। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, যখন আমি কস্টিং করব, কস্টিং করতে গেলে কোন কন্ট্রোলিং এরিয়াতে কস্টিং করব সেটা সিলেক্ট করার জন্য আমি হচ্ছে এই কস্টিং এরিয়াটা সিলেক্ট করলাম। তারপর প্রজেক্টস, আমি এই কম্পোনেন্ট কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট সিলেক্ট করবো, কোনো সেলস অর্ডার ক্রিয়েট করে সেলস অর্ডার সিলেক্ট করবো, কস্ট অবজেক্ট ক্রিয়েট করে কস্ট অবজেক্ট ক্রিয়েট করবো, আর রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিলেক্ট করতে গেলে রিয়েল এস্টেট ম্যানেজমেন্টটা সিলেক্ট করে নিব। জাস্ট আমি এটাকে কনফিগার করলাম, কনফিগার করে আমি এটাকে এখানে সেভ করে দিই। স্যার ফিজিক্যাল এরিয়া মানে ইয়ারটাতে 1 বছরে হয় না? 1 বছরে হয়, কিন্তু আপনি কি প্রতি বছর বছরে কি এসে কন্ট্রোলিং এরিয়া মানে কি, মানে আপনার একটা কোম্পানি 2024 শেষ হবে, 2025 শুরু হবে, 2026 শুরু হবে, 2027 শুরু হবে, আপনি তো জানেন না যে আপনার কোম্পানিটা কবে বন্ধ হয়ে যাবে। আর এটা এর কন্টিনিউশন রাখার জন্য হচ্ছে এখানে আপনার 9999 অটোমেটিক্যালি একটা পিরিয়ড পড়ে গেছে। আচ্ছা, কিন্তু স্যার ইচ্ছা করলে তো আমি এটা 1 বছর সেট করে দিতে পারি, তাই তো স্যার? 1 বছর, 1 বছর আপনি সেভ করতে পারেন, 2 বছর সেভ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আপনি যদি মনে করেন যে 2024 থেকে 2025 পর্যন্ত রাখলেন, 25-এর পরে কি কিন্তু আবার আপনার সেম কাজ করতে হতেছে, আবার এখানে 25 থেকে 26 করতে হবে। তো দরকার কি, আমি একবার এটা সেট করে দিলাম, অটোমেটিক্যালি হচ্ছে ফিজিক্যাল ইয়ার শেষ হবে, ফিজিক্যাল নতুন পিরিয়ড অটোমেটিক্যালি এখানে ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছি। এখন আসছে আমার অ্যাসাইনমেন্ট অফ কোম্পানি কোড। এই কন্ট্রোলিং এরিয়ার মধ্যে আমি কি কি কোম্পানি কোড এখানে সেট করব। সো আমি নিউ এন্ট্রিসে যাই, নিউ এন্ট্রিসে গিয়ে এখান থেকে কোম্পানি কোড কয়েকটা আমি সার্চ করে নিয়ে আসি। মনে করেন আমার এখানে 3টা কোম্পানি করা আছে, থার্ড স্টেপ অ্যাপারেলস লিমিটেড, থার্ড স্টেপ ফ্যাশন লিমিটেড। সো আমি এখান থেকে থার্ড স্টেপ অ্যাপারেলস লিমিটেড একটা কোম্পানি কোড সিলেক্ট করলাম, তারপর থার্ড স্টেপ ফ্যাশন লিমিটেড একটা কোম্পানি সিলেক্ট করলাম, তো এন্টার দিলাম।
ভাইয়া আমরা তো ফিকো মডেলে যখন সেট আপ গুলো করতেছি, মাঝখানে তো অনেকগুলো দেখলাম যে ইয়ে আছে, মেনু রয়েছে যেগুলো তো আমরা কোনো কাজ করি না। অ্যাকচুয়ালি ওইগুলো কি কোনো কাজ নাই নাকি ওগুলোর কোনো প্রয়োজন হয় না? ফিকো মডিউলের সেটআপ যখন করতেছেন, ফিকো মডিউলের সেটআপের ক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্টে ফিকো মডিউলের কাজ কি? ফিকো মডিউলের কাজ হচ্ছে আমার জার্নাল এন্ট্রি রেকর্ড করা। আপনার হচ্ছে আপনি কয়েকটা উদাহরণ দেন কোনটা কোনটা বাদ গেছে, বলে দিচ্ছি। না, এমনিতে ইনিশিয়ালি আমরা অ্যাজ ইউজুয়াল কোম্পানি, লোকাল কোম্পানিগুলো যেটা আছে সেই অনুযায়ী আমাদের ঠিক আছে, কোম্পানি সেট আপ, চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ, বিজনেস প্রফিট সেন্টার, এগুলো ঠিক আছে। কিন্তু আমি দেখলাম তো ভিতরে আর কি যে আরো অনেকগুলো মেনু রয়েছে। এখন ওইগুলোর গিয়ে ভেন্ডর দিতে গেলে বা এক্সামিনেশন দিতে গেলে কি ওইগুলো প্রয়োজন হয় নাকি যখন আমরা কোনো যদি সার্টিফিকেশন নিতে চাই এইগুলোর উপরে? এখানে যেটা আছে, আপনি ফার্স্ট সেটআপ, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট সেটআপ হচ্ছে আপনার সিস্টেমটাকে সেট আপ করে নিতে হয়। সিস্টেমটা সেট আপ করার পরে হচ্ছে মাস্টার ডাটা ক্রিয়েশন। মাস্টার ডাটা যখন যাবেন তখন হচ্ছে কি আপনি ভেন্ডর, কাস্টমার, আইটেম, তারপর আপনার চার্ট অফ অ্যাকাউন্টস, এগুলোতে ক্রিয়েশন করবেন। যেমন চার্ট অফ অ্যাকাউন্টস এর কিছু অংশ আমরা দেখে আসছি, বাকিটা বাকি রয়েছে, এগুলো কিন্তু মাস্টার ডাটার অংশ। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কোম্পানি সেট আপের মধ্যেই আছি, কোম্পানি সেট আপ থেকে বাইরে যায়নি। কোম্পানি সেট আপ, মাস্টার ডাটা সেট আপ, এই দুইটা হচ্ছে কি আমার ইমপ্লিমেন্টেশন লেভেলের কাজ। এগুলো কিন্তু আমাদের এন্ড ইউজার লেভেলের কাজ। এন্ড ইউজার লেভেলের কাজ হচ্ছে কি তারা জাস্ট এন্ট্রি পোস্টিং করবে, এন্ট্রি ক্রিয়েট করবে, জার্নাল পোস্টিং করবে, এই লেভেলে। এটা আমরা যখন কস্ট সেন্টার, হ্যাঁ, যখন আমরা কস্ট সেন্টার বা প্রফিট সেন্টারটা সেট করে দিয়ে দিব, তারপরে আমরা চলে যাবো মাস্টার ডাটার মধ্যে। কারণ মাস্টার ডাটার মধ্যে দিতে গেলে মাস্টার ডাটা আমাকে যা জিজ্ঞেস করবে যে আমি কোন কোম্পানির মধ্যে এই ভেন্ডর ক্রিয়েট করতে যাচ্ছি বা কোন কন্ট্রোলিং এরিয়ার মধ্যে কাস্টমার ক্রিয়েট করতে যাচ্ছি, সেই জন্য হচ্ছে আমরা এখন কন্ট্রোলিং এরিয়ার মধ্যে প্রফিট সেন্টার এবং কাস্টমার ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখন আমি কন্ট্রোলিং এরিয়াটা মোটামুটি কনফিগার করে ফেলছি। এখন আমি চলে যাব হচ্ছে আমাদের ডকুমেন্টে। এটা হচ্ছে আমাদের কস্ট সেন্টার ক্রিয়েশনের ডকুমেন্ট, হাউ টু ক্রিয়েট এ নিউ কস্ট সেন্টার ইন এসএপি। এসএপি তে আমি কিভাবে নতুন একটা কস্ট সেন্টার ক্রিয়েট করব। সো কস্ট সেন্টার ক্রিয়েশনের জন্য আমাদের একটা টি কোড ইউজ করতে হয়, যে টি কোডের নাম হচ্ছে KS01। তো এখান থেকেও যেতে পারেন অথবা এসএপি রেফারেন্স IMG থেকেও যেতে পারেন। আমার কাছে যেহেতু টি কোড আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি KS01। সো এখানে কস্ট সেন্টার, ফার্স্টে আমার এখানে একটা কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে। সো কস্ট সেন্টারের মধ্যে প্রথমে দিলাম হচ্ছে কি আমরা T101 নামে একটা কস্ট সেন্টার দিলাম। ভ্যালিড ফ্রম 1/1/2024 থেকে 29/9। এরপর আমি কি করবো, মাস্টার ডাটা যাবো। মাস্টার ডাটায় গিয়ে এই কস্ট সেন্টারের নাম দিব। এই কস্ট সেন্টারের নাম দিচ্ছি প্রথমে মনে করেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ডেসক্রিপশন দিচ্ছি অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড। পার্সন রেসপন্সিবল, এখানে কে রেসপন্সিবল থাকবে সেখান থেকে আমাদের পার্সন রেসপন্সিবল লিখতে হবে। পার্সন রেসপন্সিবল হচ্ছে মিস্টার থমাসন। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস।
কস্ট সেন্টার ক্যাটাগরি। কস্ট সেন্টার ক্যাটাগরি হচ্ছে ধরলাম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। আচ্ছা, যেহেতু আমার এখানে ক্যাটাগরি হচ্ছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস আমার এখানে নাই, আমি এটা চাইলে ক্রিয়েট করে নিতে পারি। আমি এখানে এই যে ডিউ আছে, ডিউতে সিলেক্ট করলাম, ওরা কন্টিনিউ উইদাউট স্পেসিফাইং প্রজেক্ট সিলেক্ট করি। তারপরে বলছে কস্ট সেন্টার অ্যাকাউন্টেন্ট। কস্ট সেন্টার ক্রিয়েট করবো, সবকিছু ভুলে যান, আবার নতুন করে। সো কস্ট সেন্টার ক্রিয়েশন করতে গেলে আমাদের তিনটা কিবোর্ড ইউজ করতে হবে। কেস 01 হচ্ছে কস্ট সেন্টার ক্রিয়েশন। KS02 cost center change. KS03 cost center display. তিনটা দেখলাম, এখন আমরা কস্ট সেন্টার ক্রিয়েশন করব। KS01 কস্ট সেন্টার ক্রিয়েশন করতে গেলে আমার এখানে ফার্স্টে আমার একটা কস্ট সেন্টারের কোড দিতে হবে। ধরলাম এই কোডটা হচ্ছে T101, এটা হচ্ছে একটা কস্ট সেন্টারের কোড T101। এটা ভ্যালিডিটি শুরু হচ্ছে আমাদের 1/1/2024 থেকে 31/12/2024 পর্যন্ত। তারপর আমি এখানে গিয়ে কি করবো, মাস্টার ডাটা সিলেক্ট করবো। মাস্টার ডাটা সিলেক্ট করার পরে এখানে প্রথমে যে নেমটা আছে, নেমের ঘরে হচ্ছে আমার কস্ট সেন্টারের নেম কি, কস্ট সেন্টারের নেম হচ্ছে ধরলাম অ্যাকাউন্টস, ডেসক্রিপশন দিচ্ছে অ্যাকাউন্টস, থার্ড স্টেপ প্রোফাইল লিমিটেড, রেসপন্সিবল হচ্ছে মিস্টার থমাস জনসন, ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টস। এখান থেকে কস্ট সেন্টার ক্যাটাগরি আমার সিলেক্ট করতে হবে। সো আমার এখানে কস্ট সেন্টার ক্যাটাগরিতে কি কি আছে, মার্কেটিং আছে, প্রফেশনাল সার্ভিস আছে, ডেভেলপমেন্ট আছে, প্রোডাকশন আছে, লজিস্টিক আছে, সার্ভিস কস্ট সেন্টার আছে, ম্যানেজমেন্ট আছে, ম্যাটেরিয়াল আছে, সোশ্যাল আছে, সেলস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমার এখানে কোথাও কি অ্যাকাউন্টিং নামে কোনো কস্ট সেন্টার ক্যাটাগরি আছে? নাই। সো আমার এখানে কি করতে হবে, এটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে গেলে আমি এই যে এখানে ফার্স্টে এন্টার বাটন, ক্যান্সেল বাটন, তার পাশেই দেখবেন এখানে ক্রিয়েট ভ্যালু বা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে গেল। সো সে আমাকে হাতে প্রজেক্ট জানতে যাচ্ছে, আমি প্রজেক্টে যাব না, আমি কন্টিনিউ উইদাউট স্পেসিফাইং প্রজেক্ট সিলেক্ট করব। এখান থেকে আমার এই যে ডিফাইন কস্ট সেন্টার ক্যাটাগরি, এটা সিলেক্ট করতে হবে। এটার উপর ডাবল ক্লিক করবো।
ডিফারেন্ট কোশ্চেনের ক্যাটাগরিতে গেলাম, যার পর আমি এখানে কি করবো, নিউ এন্ট্রিসে যাব। নিউ এন্ট্রিসে গিয়ে আমার এটার নামটা কি, আমি এটা নাম দিব হচ্ছে, যেহেতু অ্যাকাউন্টিং, কস্ট সেন্টার অ্যাকাউন্টিং নাম হচ্ছে অ্যাকাউন্ট, এই দিয়ে নাম দিচ্ছে অ্যাকাউন্ট। একবারে সেভ করে নিব। অ্যাকাউন্টিং এর মধ্যে আমি কোয়ান্টিটি সিলেক্ট করলাম, অ্যাক্টিভ রিসিভ সিলেক্ট করলাম, দেন রিসিভ সিলেক্ট করলাম, কমেন্ট রিসিভ করলাম। আর এখান থেকে আমার ফাংশনাল এরিয়াটা সিলেক্ট করতে হবে। ফাংশনাল এরিয়াটা ধরলাম অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে তার ফাংশনাল এরিয়া, দিয়ে আমি কি করবো, এটাকে সেভ করে নিব। সো আমি এখন কস্টের ক্রিয়েশনে আসি, KS01 কন্ট্রোলিং এরিয়া TS01। এখান থেকে মাস্টার ডাটা, নেম অ্যাকাউন্টস, পার্সোনাল রেসপন্সিবল, কস্ট সেন্টার ক্যাটাগরি, এখান থেকে কস্ট সেন্টার ক্যাটাগরি দিব হচ্ছে এখন অ্যাকাউন্টস। এখন আসবে হায়ারার্কিক্যাল এরিয়া, হায়ারার্কিক্যাল এরিয়া হচ্ছে TS01, অটোমেটিক্যালি চলে আসছে। বিজনেস এরিয়া, বিজনেস এরিয়া ধরলাম, তো বিজনেস এরিয়া হচ্ছে চিটাগাং, চট্টগ্রাম সিলেক্ট করলাম। কারেন্সি, কারেন্সি হচ্ছে BDT। তারপরে কন্ট্রোলে চলে যাবে। কন্ট্রোলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে লক অপশনে দেখবেন দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল রেভিনিউ, অ্যাকচুয়াল প্ল্যান রেভিনিউ। সো আমি এই লক দুইটা উঠাই নিব এখান থেকে। তারপর টেমপ্লেট, সো আমার ইনফরমেশন গুলো বসানো কমপ্লিট, এখন আমি কি করবো, এটা সেভ করে দেবো। সো আমার এখানে কিন্তু এই T101 নামে একটা কস্ট সেন্টার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি আরেকটা কস্ট সেন্টার ক্রিয়েট করবো, এটা আসবে হচ্ছে আমাদের হেড অফিসার, অ্যাডমিন ডিপার্টমেন্টের। আবার আমি নিই এখান থেকে T102, সেম টি করি KS01 এ। তারপর এখান থেকে যাবো মাস্টার ডাটা,
মাস্টারটা গিয়ে নেম দিয়ে অ্যাডমিন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। পার্সন রেসপন্সিবল দিয়ে হচ্ছে আমি মিস্টার হেমা। ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন লিখে দিই। এখান থেকে কস্ট সেন্টার ক্যাটাগরি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, কস্ট সেন্টার ক্যাটাগরি আছে কিনা আমার দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেট করলাম। হায়ারার্কি এরিয়া TS01। স্যার আমরা যখন প্র্যাকটিস করবো তখন কি অ্যাকাউন্টসটা থাকবে? হ্যাঁ, থাকবে। কারেন্সি হচ্ছে বিলিটি দিয়ে এন্টার দেব। তারপর কন্ট্রোলে চলে যাব। অ্যাকচুয়াল রেভিনিউ এন্ড প্ল্যান রেভিনিউর মধ্যে যে লক করা অপশন যেটা ছিল এটা উঠাই দিব। এরপর টেমপ্লেটে চলে যাব, অ্যাড্রেস, কমিউনিকেশন হিস্ট্রি। তারপর আমি কি করবো, এটাকে সেভ করে নেব। সো আমার সেকেন্ড কস্ট সেন্টার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমি 3 নাম্বার কস্ট সেন্টার ক্রিয়েট করবো, এটা হচ্ছে আমার T103 মাস্টার ডাটা। এখন আমি এটা দিচ্ছি ধরলাম প্রোডাকশন ইউনিট। প্রড harvested represented user হচ্ছে ক্যারান জনসন। ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন। এখান থেকে প্রোডাকশন ইউনিটটা সেট করে নিতে হবে। হায়ারার্কি এরিয়া TSF বিজনেস এরিয়া তো চট্টগ্রাম। কারেন্সি বিলিটি, তারপর কন্ট্রোল, এখান থেকে দুইটা লক উঠা দিলাম, সেভ। সো আমার 3 নাম্বার কস্ট সেন্টার ক্রিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা যা দেখাইছি হুবহু তাই হচ্ছে এখানে কন্টেস্ট আকারে দেওয়া হয়েছে। সো এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াই কস্ট সেন্টার রিকোয়ার্ড, কস্ট সেন্টার কেন দরকার। বলা হচ্ছে it is the localization where the costs are incurred. It can be set up based on areas of responsibility. Functional requirements, allocation criteria, geographical locations, and activities or services provided. It is purposes to provide cost-related information overhead in the cost accounting, for which cost center are grouped into units in decision making, control, and responsibility. To map this structure, cost center is placed in cost center standard hierarchy. So এখানে কি কি আছে, এখন বলা হচ্ছে যে আমরা যে কস্ট সেন্টার ক্রিয়েট করলাম, কস্ট সেন্টার ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হবে, একটা কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েট করতে হবে, যে গ্রুপের মধ্যে আমাদের কস্ট সেন্টার গুলো থাকবে। সো কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েট করতে হলে আমার এখানে একটা কি কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে KSH1। সো এটা প্রফিট সেন্টারের আন্ডারে তো কস্ট সেন্টার থাকে। হ্যাঁ, প্রফিট সেন্টার আর কস্ট সেন্টার থাকবে। সো এখন আমরা এখানে কি করতেছি, কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েট করতেছি। কন্ট্রোলিং এরিয়া আমার অটোমেটিক্যালি চলে আসছে TS01। এখন কি করব, কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েট করব।
কস্ট সেন্টার গ্রুপের জন্য আমি এখানে একটা নাম দিই TS001 দিয়ে আমি এখানে দেখেন একটা হায়ারার্কি আছে, এই হায়ারার্কিতে চলে আসছে। হায়ারার্কিতে চলে আসার পরে এই হায়ারার্কিতে আমি কোন কোন কস্ট সেন্টারটা রাখতে যাচ্ছি এই কস্ট সেন্টার গ্রুপের আন্ডারে, সেটা আমার বসাইতে হবে। যেমন আমি প্রথমে বসালাম কি TS01 অ্যাকাউন্টিং। কস্ট সেন্টার গ্রুপের নাম দিয়ে হচ্ছে আমি সাজেস্টেড প্রিপেয়ার লিমিটেড দিয়ে এন্টার দিই, দিয়ে সেভ দেবো। সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে কস্ট সেন্টার বসাইতে হবে। কারণ আমি কি করবো, এই যে এখানে দেখেন কস্ট সেন্টার একটা ইনসার্ট কস্ট সেন্টার অপশন দেওয়া আছে, আমি ইনসার্ট কস্ট সেন্টারে যাবো। কস্ট সেন্টারে গিয়ে কোন কোন কস্ট সেন্টার আমার এখানে যে TS001 থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেডের গ্রুপটার মধ্যে আছে সেখানে দিব, সেটা আমি সিলেক্ট করে দিব। সেখানে সিলেক্ট করি, ফার্স্টে ড্রপ ডাউন মেনুতে যাই, ড্রপ ডাউন মেনুতে গিয়ে এই কস্ট সেন্টারে গিয়ে এন্টার দিই। আমার এখানে তিনটা কস্ট সেন্টার দেখাচ্ছে, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন, প্রোডাকশন। এই তিনটাই হচ্ছে আমি নিব। এখানে ফার্স্ট আমি কি করলাম, অ্যাকাউন্টসটা সিলেক্ট করলাম। তারপর নিচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন। তারপর হচ্ছে প্রোডাকশন। এই একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে কস্ট সেন্টার গ্রুপের মধ্যে তিনটা কস্ট সেন্টার এখানে আমি সেট করছি, সেট করে আমি সেট করে দিব। এখন কস্ট সেন্টার দেব, এখানে নিলাম প্রোডাকশন। এখানে বলেছে TS01 কস্ট সেন্টারের মধ্যে এটা অলরেডি এক্সিস্ট আছে। সো আমার এখানে নতুন করে যারা কস্ট সেন্টার যাওয়ার দরকার নেই, এটাকে আমি সেভ করে দিই। প্রসেসটা আরেকবার একটু দেখাবেন? আমি আবার কস্ট সেন্টার ক্রিয়েট করতেছি। এর টিকর হচ্ছে আমাদের KSH1। আমি এখানে চলে KSH1 এ আসলাম, তারপরে এখানে কস্ট সেন্টার গ্রুপ দিব। ধরুন আপনি এখানে কস্ট সেন্টার গ্রুপ দেন TS002,
দিয়ে আপনি এখানে এই যে হায়ারার্কি আছে, হায়ারার্কি সিলেক্ট করবেন। হায়ারার্কি সিলেক্ট করার পর আপনি এখানে দিবেন হচ্ছে থার্ড স্টেপ ফুটওয়্যার লিমিটেড কস্ট সেন্টার। দেওয়ার পরে এখান থেকে এই যে কস্ট সেন্টার, এখানে যে ইনসার্ট কস্ট সেন্টার অপশনটা আছে এটা সিলেক্ট করবেন, করে এখান থেকে কস্ট সেন্টার ইনসার্ট সিলেক্ট করে নেবেন। প্রথমে অ্যাকাউন্টস নেবেন, নিয়ে সেভ করে দেবেন। সেভ হয়ে গেল। এরপর মনে করেন আপনি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন নেবেন, নিয়ে এন্টার দিলেন। তারপর এখান থেকে নিয়ে হচ্ছে স্যার একটা কোম্পানি এগিয়ে তো কস্ট সেন্টার একটাই হবে, মাল্টিপল তো সিলেক্ট করার কোনো অপশন নেই, তাই না স্যার? না, একটা কোম্পানির আন্ডারে একটা কস্ট সেন্টার থাকবে কেন? একটা কোম্পানির আন্ডারে তো একাধিক কস্ট সেন্টার থাকবে। মাল্টিপল হবে, এটা ডিপার্টমেন্ট অনুযায়ী হতে পারে, আপনার ইউনিট অনুযায়ী হতে পারে, এগুলো তো মাল্টিপল কস্ট হ্যাঁ, সেন্টার। একটা কোম্পানির আন্ডারে আপনার মাল্টিপল কস্ট সেন্টার থাকতে পারে। আপনার প্রোডাকশন আন্ডারে প্রোডাকশন থাকতে পারে, কস্ট সেন্টার আপনার একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো কস্ট সেন্টার এখানে থাকতে পারে। কস্ট সেন্টার মানে কি? কস্ট সেন্টার মানে হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমার একটা প্রতিষ্ঠানে যতগুলো ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই একটা কস্ট সেন্টার হিসেবে রাখতে হবে। আচ্ছা, না আমি স্যার তা বলছি এট এ টাইম কি আমি একের বেশি কস্ট সেন্টার সিলেক্ট করবো নাকি একটার বেশি হবে না? না না না, একটা বেশি সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখানে একটা আমি জাস্ট একটা সিলেক্ট করে দেখলাম এটা নিচ্ছে কিনা, এরপর তো আমি বাইকগুলো হচ্ছে এট এ টাইম একবারে সিলেক্ট করবো, করে আমি এখন সেভ করে দিব। তার মানে আমার যখন আমি কস্ট সেন্টার ডিক্লেয়ার করবো তখন আর বুঝতে হবে এটা কোন কস্ট সেন্টার আন্ডারে যাবে, তাই তো স্যার? হ্যাঁ, এটা তো হচ্ছে কস্ট সেন্টার গ্রুপ। মনে করেন যে আপনি একটা কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েট করেন প্রোডাকশন দিয়ে, এই প্রোডাকশনের আন্ডারে আপনার 10টা কস্ট সেন্টার আছে। সো আপনি কস্ট সেন্টার গ্রুপটার মধ্যে খালি প্রোডাকশন রিলেটেড যে কস্ট সেন্টার গুলো আছে এগুলো আপনি এখানে সিলেক্ট করে সেভ করে দিবেন। তাহলে আমি তো ইচ্ছা করলে প্রোডাকশনের বাইরে কি যেতে পারবো সেক্ষেত্রে? সেক্ষেত্রে প্রোডাকশনের বাইরের কস্ট সেন্টারও দিতে পারবেন, কিন্তু আপনার তো এই গ্রুপটা আপনি করছেন প্রোডাকশনের জন্য। সো প্রোডাকশনের বাইরে গেলে তো হচ্ছে কি আপনার আপনি যখন কস্টিং করবেন, রিপোর্টিং করবেন বা কস্টিং করবেন, তখন সে কি করবে আপনার প্রোডাকশনের বাইরের কস্ট সেন্টারও সে এখানে নিয়ে আসবে। সেক্ষেত্রে স্যার আমি যদি স্যার কথা ভুল করে এন্টিটি দিই, কস্ট সেন্টার অন্যটা হয়ে গেছে, সেক্ষেত্রে ধরার উপায় কি যে আমি ভুল করছি বা ভুল করে এন্ট্রি করে আপনি এখানে ভুল করে এন্ট্রি করে দিয়েছেন, ভুল কস্ট সেন্টারে গেছে, সেক্ষেত্রে কস্ট সেন্টার ট্রান্সফার করে দিতে হবে। মনে করেন আপনি এই কস্ট সেন্টারে টাকা দেওয়ার কথা ছিল না, দিয়ে আপনি অন্য একটা কস্ট সেন্টারে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কস্ট সেন্টারের অ্যামাউন্ট ট্রান্সফার করে দিতে হয়। ওইটারও টিকট আছে KB15 রান করে আপনি হচ্ছে এই কস্ট সেন্টারের টাকা ওই কস্ট সেন্টারে ট্রান্সফার করে দিতে হবে। সেক্ষেত্রে স্যার যদি কোনো ট্রানজাকশন অ্যাপ্রুভ হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কলকে মুভ করার অপশন আছে? অবশ্যই অপশন আছে। আচ্ছা, মানে আমি ভুল করে এন্ট্রি দিলেও কোনো না কোনো এক সময় আমি ধরা পড়বে যখন কস্ট সেন্টার গুলো আপনি যখন কস্ট সেন্টারে ওয়াইজ রিপোর্ট নেবেন, কস্ট সেন্টার ওয়াইজ যখন আপনি রিপোর্ট নেবেন, কস্ট সেন্টার ওয়াইজ রিপোর্ট নিলে কি হবে যে আপনি যখন প্রোডাক্ট কস্টিং করবেন, কস্টিং করে যখন ভেরিয়েন্স রান করবেন, ভেরিয়েন্স রান করলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাকশনের কস্ট সেন্টারে সাপোজ টাকা পড়ার কথা ছিল 3000 টাকা, এটা প্রোডাকশনে না করে এটা পড়ছে হচ্ছে কি আপনার অ্যাডমিনিস্ট্রেশন। তখন আপনি কি করবেন, এই যে KB15 এই যে টিকটটা আছে, এই টিকটটা রান করে ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই টাকাটা প্রোডাকশন কস্ট সেন্টারে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন। কিন্তু এটা ধরা পড়বে কখন? ধরা পড়বে তখনই যখন আপনি ভেরিয়েন্স রান করবেন। বুঝতে পারছি। আর সেক্ষেত্রে কি স্যার এটা নর্মাল ইউজার তো পারমিশন থাকবে নাকি এটা বেসিসের যে অ্যাডমিন তারা হাতে থাকবে এটা বা অথবা না, এটা হচ্ছে পারমিশন এসিপি তে পারমিশন বেসিক্যালি কারোরই থাকে না। যে মনে করেন আপনার কাজ, আপনি এই কাজটা করেন, এসিপিটা বেসিক্যালি বানানো হয়েছে হচ্ছে রোলস এন্ড অথরাইজেশনটা এখানে খুব স্ট্রিক্ট। যেমন আমাদের এখানে টোটাল
অলমোস্ট প্রায় 302টা টি কোডের অথরাইজেশন আমরা হচ্ছে 15টা আইডিতে জন্য রিকোয়েস্ট করছি, সব মিলা 4536টা টি কোড। তো ওই 4536টা টি কোড কি করবে, আমাদের যে এসসিবি ভিস্তা যে আমাদের যে আইডি সাপ্লায়ার তারা আমাদেরকে এই টি কোডের অথরাইজেশন গুলো প্রোভাইড করবে। তো আমি যখন সবগুলো আইডিতে আমার এই অথরাইজেশন গুলো আমি পেয়ে যাব, এর বাইরে কাজ করতে গিয়ে যদি দেখি যে না আমার আরো কয়েকটা আইডি আছে বা আরো কয়েকটা আইডিতে হচ্ছে আমার অথরাইজেশন লাগবে, তখন আমি হচ্ছে ওই অথরাইজেশনটা তার কাছ থেকে টিকিট রেজ করব। কিন্তু টিকিট রেজ করলে হবে না, টিকিট রেজ করলে যে সে আমাকে সাথে সাথে ওই আইডিটা অ্যাক্সেস দিবে তা কিন্তু না। যেমন আমি ওই দিন একটা আইডি রিকোয়েস্ট করছি, সে আমাকে একটা মেল দিছে, যেমন বলছে স্যার, হাই ERP solution BD, we apologize to in the delay updating your authorization posting period. Unfortunately, we can't access at this time. To help us to resolve issues quickly, please let me know. তাকে জানাইতে বলছে যে what you would like to do with this T code. এই যে টি কোড গুলো আমি চাচ্ছি তার কাছে, আমি টি কোড গুলো দিয়ে কি করব, সে আমার কাছে একটা মেল জানতে যাচ্ছে। and your preferred time to connect, এবং তখন হচ্ছে আপনি এই টি কোড গুলো দিয়ে আমি কাজ করব। So, আমি হচ্ছে তার কাছ থেকে আইডিটা হায়ার করছি, টিকট গুলোর অথরাইজেশন রোল পাওয়ার কিন্তু ওর কাছে। আমি যখন যে টিকট নিয়ে কাজ করবো তখন টিকটের টিকিট রেজ করবো, তার কাছে যদি মনে হবে না তোমাকে এই টিকিটটা আমি দিব বা এই টিকটটা নিয়ে তুমি কাজ করো, সে আমাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি তার কাছে মনে হয় যে না এই টিকটটা মধ্যে যাতে প্রবলেম আছে, তখন সে আমাকে এরকম একটা মেল দিবে যে মানে ব্যাখ্যা দেওয়ার জন্য। তখন আমি ব্যাখ্যা রেডি করে তাকে দিলে তখন সে আমাকে টিকট গুলো অথরাইজেশন দিয়ে দিবে। সো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রেও সেম, যে আবার যারা আছে বা যারা টিকট নিয়ে কাজ করে তারা কিন্তু সবাইকে সব টিকট দেয় না। যেমন মনে করেন আপনি কস্টিং নিয়ে কাজ করতেছেন, আপনি সিও মডিউলে আছেন, আপনি কিন্তু এফএ মডিউলে সব টিকটের অ্যাক্সেস পাবেন না। আবার আপনি এফএ মডিউলে কাজ করতেছেন, আপনি সিও মডিউলে সব টিকটের অ্যাক্সেস পাবেন না। আপনার ওয়ার্ক এরিয়া যতটুকু আছে ওই ওয়ার্ক এরিয়া ওয়াইজ হচ্ছে কি আপনি টিকট গুলো এখানে পাবেন। আচ্ছা, এখন আমরা ছিলাম কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েশন। এখন আমরা দেখবো হচ্ছে কোনো কস্ট সেন্টার মনে করেন ভুলে ক্রিয়েট হয়ে গেছে, এখন এই কস্ট সেন্টারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি বা কস্ট সেন্টার ডেসক্রিপশন চেঞ্জ করতে যাচ্ছি। অনেক সময় কস্ট সেন্টার লক হয়ে যায়, আমি যখন কোনো পোস্টিং দিতে যাই পোস্টিং নেয় না, সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে আনলক করব। এটা আনলক করার প্রসিডিউর হচ্ছে আমাদের টিকট KS02 তে গেলেন, গিয়ে এখন কস্ট সেন্টার দিবেন। এখানে আমার কস্ট সেন্টার আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করে আমি কি করব, এন্টার দিব। এন্টার দিলে আমার কাছে তার ডিটেলসটা চলে আসে। কারণ আমি যেই জায়গাটা চেঞ্জ করতে যাচ্ছি, মনে করেন আমার এটা ক্যাটাগরি চেঞ্জ হতে পারে বা হায়ারার্কি এরিয়া চেঞ্জ হতে পারে, কারেন্সি চেঞ্জ হতে পারে, বা কন্ট্রোল এরিয়া থেকে আমি এটাকে লক করে দিতে চাই, লক করে দিতে পারি, বা যেটা ইচ্ছা আমি চেঞ্জ করতে চাই, আমি হচ্ছে KS02 তে গিয়ে এটা চেঞ্জ করে নিতে পারবো। আরেকটা টিকট হচ্ছে KS03 খালি ডিসপ্লে। এই টিকটের মাধ্যমে আমার কি করা হচ্ছে, কস্ট সেন্টারটা খালি ডিসপ্লে করা হচ্ছে যে কস্ট সেন্টারে আমার কি কি আছে আমি দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বলছি KS03, এন্টার দিব। দেখেন এটা কিন্তু আমার ফুল ডিসপ্লে মোডে আছে, এখানে কিন্তু কোনো কিছু আমার চাইলেও চেঞ্জ করতে পারবো না, সব ডিসপ্লে এন্ড লক মোডে আছে। তো লক মোডে থাকাটাই স্বাভাবিক, কারণ এটা যে কেউ তাহলে ইচ্ছা করলে গিয়ে চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করার ঠিক আছে, KS02 থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, KS03 থেকে আপনি দেখতে পারবেন, KS01 থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট যারা হচ্ছে কনসালটেন্ট লেভেলে আছে বা যারা হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেলে আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই টিকট গুলোর অ্যাক্সেসিবিলিটি থাকে। এন্ড ইউজার লেভেলে হচ্ছে আপনার এই KS01 KS02 অ্যাক্সেসিবিলিটি থাকবে না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র থাকবে হচ্ছে KS03। তারা যদি টিকটের ডিটেলসটা দেখতে চায় তারা হচ্ছে KS03 থেকে এটা দেখতে পারবে। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন তারা রিকোয়েস্ট ইস্যু করবে
সিটিএম বা ইআরপি কোর টিম যারা আছে কোর টিম মেম্বাররা হচ্ছে ওই তবে রিকোয়েস্টটা মেনটেন করে দিবে। স্যার এই টিকট গুলো কি প্রিডিফাইন করা থাকে না স্যার? টিকট গুলো প্রিডিফাইন করা থাকে কিন্তু অ্যাক্সেসিবিলিটি থাকে না। এগুলো হচ্ছে এসএপি নিজস্ব টিকট, আর আপনি যদি চান আপনি নিজের মতো করে টিকট বানিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আসছে আমার এখানে কস্ট এলিমেন্ট। সো কস্ট এলিমেন্ট জেনারেল লেজার দুটো একই জিনিস। সো আমরা এফআই মডিউলে চার্ট অফ অ্যাকাউন্টস এর যে লেজার গুলো আছে এগুলোকে বলি আমরা জেনারেল লেজার, আর সিও মডিউলে ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর লেজার গুলাকে বলা হয় আমাদের কস্ট এলিমেন্ট। সো আপনি এখন যখন কোনো একটা কস্ট এলিমেন্ট ক্রিয়েট করতে যাবেন কিভাবে ক্রিয়েট করবেন সেটা এখানে দেখাচ্ছে। সো কস্ট এলিমেন্ট ক্রিয়েশনে আমার প্রথম কি হচ্ছে KS01। সো KS01 দিলেন, KS01 দিয়ে হচ্ছে আপনার এখানে ফার্স্টে KS01 দিয়ে কি হচ্ছে আমার নতুন একটা লেজার ক্রিয়েশন উইন্ডো চলে আসছে। এইটা একটা উইন্ডো। আর একটা টিকট দেখেন, আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টস এ লেজার ক্রিয়েট করছিলাম কি দিয়ে করছিলাম? FS00। সেম জিনিস। সো জিনিস একটাই, নাম দুইটা দুই রকম। যখন আপনি লেজার ক্রিয়েট করবেন এফআই মডিউলে তখন এটার নাম হবে হচ্ছে আপনার জিএম। আপনি যখন লেজার ক্রিয়েট করবেন সিও মডিউলে তখন এটার নাম হবে কি? কস্ট এলিমেন্ট। আপনার এফএ মডিউলে আপনি যখন লেজার ক্রিয়েট করবেন এটা ঠিক করে আসবে FS00, আর সিও মডিউলে যখন আপনি লেজার ক্রিয়েট করবেন এটা ঠিক করে আসবে আপনার KS01। এখন আমার একটা প্রফিট সেন্টার গ্রুপ কি, এখন আমি চলে আসি প্রফিট সেন্টার ক্ষেত্রে। প্রফিট সেন্টারকে কি করতে হবে? আমার প্রফিট সেন্টার গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে কি করলাম, PS001 নামে একটা প্রফিট সেন্টার গ্রুপ নেম দিলাম, দিয়ে আমি হায়ারার্কিতে গেলাম। হায়ারার্কিতে গিয়ে আমি কি করবো, এখান থেকে এই প্রফিট সেন্টারটা সিলেক্ট করবো। এখানে আমার দেখতে হবে কি কি প্রফিট সেন্টার আছে। সো আমার এখানে কিন্তু কোনো প্রফিট সেন্টার আপাতত নাই যেহেতু, সো আমি এখানে একটা নাম দিই প্রফিট সেন্টার ডিস্ট্রিক্ট প্রোফাইল লিমিটেড। দিয়ে আমি কি করবো, এটা সেভ করে নেবো। এখন আমি চলে আসি কেসি।
KE51 স্যার কি করে চলে যায় KE51 সো KE51 এ গিয়ে এখানে আমার একটা প্রফিট সেন্টার দিতে হবে প্রফিট সেন্টার নাম কি দিব আমি এখানে ধরলাম হচ্ছে প্রফিট সেন্টারের নাম T1001 T1001 দিয়ে মাস্টার ডাটায় আসলাম মাস্টার ডাটায় এসে আমি কি করলাম প্রফেশনাল TS001 অ্যাক্টিভিটি অটোমেটিক চলে আসতো এটার নাম দিচ্ছি আমি এখন থার্ড স্টেপ লেদার লিমিটেড TS001 স্যার আমরা কি প্রথমে কস্ট সাইডটা ক্লিক করে তারপর প্রফিট সাইড একই কথা আপনার প্রফেশনাল আগে করতে পারেন কস্ট সেন্টার আগে করতে পারেন TS থার্ড স্টেপ লেদার লিমিটেড ইউজার রেসপন্সিবল এখানে দিচ্ছি আমি আব্দুর রহিম ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস এখান থেকে প্রফেশনাল গ্রুপ নিতে হবে TS001 সেটা কপি করে নিলাম এটা হচ্ছে TS01 কন্ট্রোলিং এরিয়া TS01 কন্ট্রোলিং এরিয়া TS001 TS001 আমরা একটা প্রফেশনাল ক্রিয়েট করি TS002 দিয়ে
আচ্ছা, প্রফেশনাল ক্রিয়েশনটা আমি হচ্ছে আহ, প্রফেশনাল ক্রিয়েশনটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা দিব। আহ, আমাদের এখানে সিও মডিউলের মধ্যে তিনটা মেজর ইমপ্লিমেন্টেশন এরিয়া আছে। একটা হচ্ছে কস্ট সেন্টার, একটা হচ্ছে প্রফিট সেন্টার, আর একটা হচ্ছে কস্ট এলিমেন্ট। সো কস্ট সেন্টার ক্রিয়েশনটা, কস্ট সেন্টার গ্রুপ ক্রিয়েশনটা আমরা পুরোটা দেখছি। কস্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে এর আগে আমরা দেখছি FS00 তে, যে FS00 হচ্ছে কস্ট এলিমেন্ট আমরা এখান থেকে করে নিতে পারি লেজার ক্রিয়েশনটা। আর প্রফিট সেন্টারটা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে সেশন হবে শুক্রবার আমরা এটা কভার করে দিব। সো আমরা হচ্ছে 8টা আইডির ফুল অথরাইজেশন গুলো পাইছি। আমি কিছুক্ষণ আগে আপনাকে মেইল দেখালাম যে আমাদের একটু দিতে লাগতেছে না একটা ক্লারিফিকেশনের জন্য। সো প্রতিটা আইডির এগেইনস্টে আমাদের হচ্ছে কি একটা ক্লারিফিকেশন দিতে হচ্ছে। সো আশা করতেছি শুক্রবারের মধ্যে আপনাদের আইডি গুলো আমি দিয়ে দিব। আর যে 8টা আইডি রেডি হয়ে গেছে ওই 8টা আইডি আমি ইনশাআল্লাহ আজকে রাত্রে ছেড়ে দিব। সো ওই আইডি গুলোতে সব অথরাইজেশন গুলো চলে আসছে, বাকিগুলোতে ওয়ান বাই ওয়ান ফেস বাই ফেস অথরাইজেশন আসছে। সো আজকে আমরা কি কি দেখলাম? কস্ট সেন্টার দেখলাম, কস্ট সেন্টার গ্রুপ দেখলাম, কস্ট এলিমেন্ট দেখলাম। এই তিনটা জিনিস আজকে আমরা দেখছি এবং আমাদের রেকর্ডিং গুলো এখন থেকে হচ্ছে ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে এবং ওই চ্যানেল লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হবে। ওখান থেকে হচ্ছে কি আপনারা রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। আর এখানে যে কস্টিও মডিউলের যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা আমি আজকে হচ্ছে আমাদের গ্রুপে আপলোড করে দেবো। আজকের মতো সেশন আমি এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টু দ্য সেশন।